সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চায় সরকার। রাজস্ব সম্মেলনে প্রধানমন্ত্রী অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর পরামর্শ। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, শিগগিরই চূড়ান্ত তালিকা, বৃহস্পতিবার ভোট। নারীর কর্মসংস্থান ও নিরাপদ যাতায়াত নিশ্চিতেই গোলাপী বাস সার্ভিস, বললেন সড়কমন্ত্রী। ঢাকা, চট্টগ্রাম, বগুড়ায় 14 পরিবহন দিয়ে যাত্রা শুরু। এবং ফের বেড়েছে হামের প্রাদুর্ভাব, গেল 3 দিনে মৃতের সংখ্যা 20, মোট প্রাণহানি 809, চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হোসেন। সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব সম্মেলনে তিনি একথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড NBR যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার, তবে প্রয়োজনীয় খাতে অবশ্যই ব্যয় করা হবে। এ সময় রাজস্ব কর্মকর্তাদের দণ্ডের বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও জানান তিনি। আমরা চাই সকলকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার্স আছেন তাদেরকে আরো বেশি করে কাজ করার সুযোগ করে দিতে, তারা যাতে দেশের জন্য আরো বেশি কন্ট্রিবিউট করতে পারেন। এবং সেই কারণে যেই পরিবেশ তৈরি করা দরকার, সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেই পরিবেশটা তৈরি করা। করদাতাতে সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই নিতে হবে। বর্তমান সরকার NBR তথা রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসাবে গড়ে তুলতে চায়। একের পর এক অত্যাধুনিক প্রযুক্তির বিকাশ ঘটছে, আন্তর্জাতিক বাণিজ্যের ধরন পরিবর্তিত হচ্ছে, ব্যবসায় নতুন নতুন মডেল তৈরি হচ্ছে, নানা রকম চ্যালেঞ্জও তৈরি হচ্ছে। আন্তর্জাতিক কর বা রাজস্ব ব্যবস্থাপনায় এসেছে পরিবর্তন। পরিবর্তিত বিশ্বের অর্থনৈতিক সমস্যা, সম্ভাবনা, সুবিধা এবং চ্যালেঞ্জ মোকাবেলায় রাজস্ব কর্মকর্তাদেরকে বহুমাত্রিক দক্ষতা অর্জন এখন সময় দেবে। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ, বিকেল 4টার মধ্যে বৈধ প্রার্থীরা চাইলে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। প্রার্থিতা প্রত্যাহার না করলে বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সময় শেষ হওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা নির্ধারণ করা হবে। রাষ্ট্রপতি পদে এবার 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যদিকে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির LDP চেয়ারম্যান ভারপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। চালু হয়েছে BRTCর বিশেষ মহিলা বাস সার্ভিস। রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম ও বগুড়ায় থাকছে এই বিশেষ সার্ভিস। গোলাপি রঙের এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা। সকালে রাজধানীর তেজগাঁয়ে BRTCর ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন, সেতু ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। সরকারের নির্বাচন ইস্তেহার অনুযায়ী মহিলা চালক ও কন্ডাক্টরের মাধ্যমে পরিচালিত গোলাপি রঙের বাস সার্ভিস যাত্রী সেবা নিশ্চিত করবে। নতুন বাজার, মতিঝিল, তালতলা, ডেমরা স্টাফ কোয়ার্টার, মতিঝিল সহ ঢাকার 9টি রুটে চলবে এসব বাস। ঢাকায় 10টি, চট্টগ্রামে 2টি ও বগুড়ায় 2টি মিলে মোট 14টি বাস চলবে 13টি রুটে, 134টি স্টপেজে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল যে আমরা নারী বান্ধব এবং নারী কর্তৃক পরিচালিত একটা পরিবহন ব্যবস্থা ইনশিওর করবো সড়ক পথে। তার অংশ হিসাবে আপনারা দেখবেন যে আমরা 14টি বাস চালু করতে চলেছি। তার মধ্যে ঢাকাতে 10টি রুটে 10টি বাস চলবে, একটি একতলা বাস, বাকি সবগুলি হচ্ছে 9টি দ্বিতলা বাস। পরিকল্পনা হচ্ছে এই মন্ত্রণালয়ের আগামী দিনে এই রুট আরো প্রসারিত করা হবে, বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে।
গেল ২৪ ঘন্টায় হামে নতুন করে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১,১০১ শিশু। গেল ৩ দিনে এ রোগে মারা গেছে প্রায় ২০ জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে এ রোগের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮০৯ শিশুর। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৯ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯০৮ শিশু মারা গেছে। এদিকে ডেঙ্গুতে নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে নতুন করে ৮০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। দর্শক, এ নিয়ে আরও জানাতে শিশু হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এমআর আসাদ। আসাদ, গেল কয়েকদিনে হামের প্রাদুর্ভাব ও মৃতের সংখ্যা বেড়েছে। ডেঙ্গু নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। হাম ও ডেঙ্গু পরিস্থিতির সবশেষ অবস্থা সম্পর্কে জানাবেন। আমরা এখন যে বাংলাদেশ শিশু হাসপাতালে আছি এবং সেই শিশু হাসপাতালে কিছুক্ষণ আগে আমরা যে হাম এবং ডেঙ্গুর জন্য যে বিশেষায়িত ওয়ার্ডটি রয়েছে সেই ওয়ার্ডে আমরা গিয়েছিলাম এবং সেখানে যিনি দায়িত্বরত চিকিৎসক রয়েছেন অধ্যাপক আতিকুল ইসলাম, তার সঙ্গে আমরা কথা বলছি এবং তিনি যে বিষয়টি মূলত আমাদেরকে জানিয়েছেন যে হামের যে সংক্রমণ শুরু হয়েছে এবং প্রাদুর্ভাবটা আমরা দেখেছি বেশ কিছুদিন ধরে এবং সেটির কিন্তু এখন যে মৃত্যুর সংখ্যাটা যে গত এক সপ্তাহ ধরে আসলে ক্রমবর্ধমান হারে বাড়ছে, এর প্রথম কারণটি হচ্ছে যারা আসলে আগে হামে আক্রান্ত হয়েছিলেন যে শিশুরা, তারা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর তারা আবার কিন্তু পুনরায় হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং তাদের অবস্থাটাই কিছুটা সংকটাপন্ন বলে তিনি জানাচ্ছেন এবং তিনি বলছেন যেটির মূলত কারণ হচ্ছে যে হামের সংক্রমণ যদি হয় সেক্ষেত্রে কিন্তু শিশুদের শরীরে রোগ প্রতিরোধ যে ক্ষমতা সেটি কিন্তু তুলনামূলকভাবে অনেকটুকুই কমে যায় এবং পরবর্তীতে তারা সুস্থ হয়ে বাড়ি ফেরার পরও দেখা যায় যে ভিন্ন কোনো অসুখে, বিশেষ করে নিউমোনিয়াতে যারা আক্রান্ত হয়েছিলেন তারা সুস্থ হয়ে বাড়ি ফেরার পরেও দেখা যায় নিউমোনিয়ার উপসর্গ নিয়ে তারা আবার হাসপাতালে ফেরত আসছেন এবং তারা চিকিৎসা নিচ্ছেন এবং এক্ষেত্রে আসলে সংকট অবস্থা যে থাকে এবং সেটির কারণে কিন্তু শিশু মৃত্যুর হারটাও এই গেল কয়েকদিনে বাড়ছে এবং তারা যে বিষয়টি আসলে বলছেন যে এই সঙ্গে তারা আরেকটা জিনিসে কিন্তু তারা খেয়াল করছেন যে তারা যে বিষয়টি দেখছেন যে সেটি হচ্ছে বিভিন্ন ধরনের ভাইরাসের সংক্রমণটাও কিন্তু তারা পাচ্ছেন। যেমন তারা এই যে যারা পুনরায় যারা আক্রান্ত হয়ে আবার হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের সঙ্গে তারা যারা পরীক্ষা নিরীক্ষা করে তারা দেখেছেন যে করোনা থেকে শুরু করে অ্যাডিনো ভাইরাস এবং এছাড়াও যে আরও বেশ কিছু প্রাণঘাতী ভাইরাস আছে সেগুলো সংক্রমণও কিন্তু শিশু মৃত্যুর একটি অন্যতম কারণ। এছাড়া আমরা তার কাছে জানতে চেয়েছিলাম ডেঙ্গুর যে সংক্রমণ বাড়ছে এবং মৃত্যুর হারটাও বাড়ছে সেটি নিয়ে তারা যে বিষয়টি আমাদেরকে বলেছেন সেটি হচ্ছে যে ডেঙ্গুর প্রাদুর্ভাবটা বাড়ছে, তবে সেক্ষেত্রে ডেঙ্গুর যে ম্যানেজমেন্ট এবং যে পরিচর্যার যে বিষয়টি সেটি সম্পর্কে কিন্তু এখন ডাক্তাররা আগের থেকে তুলনামূলকভাবে এখন বেশি অভিজ্ঞ এবং সেটিকে আসলে তারা দ্রুতই হাতের নাগালে আনতে পারবেন এবং সংক্রমণটাকে তারা ঠেকাতে পারবেন এবং রোগীরা যেটি পর্যাপ্ত যে চিকিৎসা সেটি তারা পাবেন। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। মাহমুদ। আসাদ, আপনাকে ধন্যবাদ। ভারতের ফারাক্কা বাঁধের প্রভাব ও অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় ভয়াবহ রূপ নিয়েছে পদ্মার ভাঙন। গেল এক মাসেই ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে ২ শতাধিক পরিবার, আর নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক বিঘা ফসলি জমি। চরম আতঙ্কের দিন কাটছে নদী পারের মানুষের। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিনিধি শহীদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। ভারতের ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বর্ষায় ফারাক্কার সব ফটক খুলে দেয়ায় খরস্রোতা পদ্মা কেড়ে নিচ্ছে একের পর এক বসতভিটা ও হাজারো মানুষের স্বপ্ন। গেল এক মাসে সদর উপজেলার নারায়ণপুর এবং শিবগঞ্জের বিশরসিয়া, মনোহরপুর, পাকা ও দুর্লভপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। নদীর ভাঙনে আমার কিছু নাই ভাই। নদী ভাঙনের কারণে অনেক মসজিদ, মাদ্রাসা, স্কুল প্রতিষ্ঠান অনেক
বিলীন হয়ে যাচ্ছে। এভাবে যদি বাড়ি ভাঙতে থাকে তা আমাদের কিছু থাকবে কি? আমরা স্থায়ী বাদ চাই, আমাদের জমি জমা ঘর বাড়ি সবকিছু নেমে আমরা বিলীন হয়ে গেছি, আমাদের থাকার জায়গাটুকু এখন নাই। সেই সঙ্গে যুক্ত হয়েছে স্থানীয় প্রভাবশালী চক্রের অবৈধভাবে বালু উত্তোলন। ফলে প্রতি বছরই বাড়ছে নদীর তাণ্ডব। গেল 5 বছরে কেবল পাকা ইউনিয়নেরই 15টি গ্রাম ধসে গেছে নদীতে, যার আনুমানিক ক্ষতির পরিমাণ 200 কোটি টাকারও বেশি। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলা হচ্ছে। তবে স্থায়ী প্রতিরোধের জন্য ইতোমধ্যে একটি প্রকল্প অনুমোদিত হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। তাৎক্ষণিকভাবে যদি ভাঙন দেখা দেয় আমাদের জিওব্যাগ দিয়ে আপাতত ব্যাংক লাইন যাতে শিফট না হয় একটা অস্থায়ী কাজ করতে হবে। নদী ভাঙনগুলো ঠেকানোর জন্য আমাদের অলরেডি একটি প্রজেক্ট অ্যাপ্রুভ হয়েছে। আমরা আশা করছি এই মাসের মধ্যে আমরা ঠিকাদার নিয়োগ করতে পারবো। এদিকে বর্ষার মৌসুম শেষ হলে স্থায়ী বাঁধ নির্মাণের মূল কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী। স্বল্পকালীন মেয়াদে এখানে ব্যাগ ফেলে আমরা এই ভাঙনগুলো রোধ করার চেষ্টা করছি, কিন্তু এই বর্ষা মৌসুম শেষ হলেই আমরা স্থায়ী এখানে বাঁধ তৈরি করার জন্য আমাদের কাজ শুরু হবে। বাপদাতার ভিটেমাটি ও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আর কোনো আশ্বাস নয়, দ্রুত টেকসই ও স্থায়ী নদী রক্ষা বাঁধ দেখতে চান পদ্মাপাড়ের অসহায় মানুষ। মিশাল বিন তানোয়ার, মোহনা সংবাদ। নির্বাচনী ইশতেহার পূরণের জন্যই সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে স্থায়ী কমিটির নতুন 4 সদস্যের শ্রদ্ধা ও দোয়া মোনাজাত শেষে তিনি এসব কথা বলেন। গত 6 মাসে 2.5 কোটি বৃক্ষরোপণ ও বিভিন্ন ধর্মের পুরোহিতদের ভাতাসহ বেশ কয়েকটি প্রতিশ্রুতি পূরণে কাজ করে যাচ্ছে দলে, যাতে সরকারের সহায়তা করতে পারে সেজন্য এই 4 জনকেও নীতি নির্ধারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। যে আশা, যে ভরসা নিয়ে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা আশা করি 4 জনই সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। তীব্র গরম আর ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত ঝালকাঠির জনজীবন। দিন রাতে কয়েক দফা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ব্যাহত হচ্ছে পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, অফিস আদালতের কার্যক্রম। পল্লী বিদ্যুৎ অফিসে নানা অনিয়ম হচ্ছে এমন অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা। রুহুল আমিন রুবেলের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। ঝালকাঠি সদর উপজেলায় বিদ্যুতের গ্রাহক প্রায় 26,000, যাদের সেবা দিতে হিমশিম অবস্থা বিপণন প্রতিষ্ঠানের। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে এক সময়ের দ্বিতীয় কলকাতা খ্যাত ব্যবসায়িক বন্দর ঝালকাঠি। লোডশেডিংয়ের কারণে যেমন ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য, তেমনি তীব্র গরমে দিশেহারা হয়ে পড়েছেন গ্রাহকরা। রাতের বেলা কেউ মোমবাতি জ্বালিয়ে, কেউ আবার চার্জারের আলোয় বেচাকেনা করছেন। গত 2 মাস ধরে দিনে ও রাতে কয়েক দফা লোডশেডিংয়ে ক্ষতি হচ্ছে অফিস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম। কলকারখানায় উৎপাদনও কমেছে। বিদ্যুৎ সরবরাহের সংকটের পাশাপাশি স্থানীয় বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি এবং ভুতুরে বিলের অভিযোগও রয়েছে দীর্ঘদিনের। এতে চরম ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। কারেন্টের সমস্যা, এই কারণে হলো আমরা এই গাছতলা বইয়ে আছি। আমরা তো দিন মজুরি, যদি আমরা কাজ করিয়ে খাইতে পারি, এবার যদি কারেন্ট না থাকে কাজ করে খামু কি দিই আমরা। ইলেকট্রিসিটি অনেক সমস্যা করছে, যার জন্য আমি পড়তে পারছি না। এখানে অনেক গরমের অনেক সমস্যা হচ্ছে। বর্তমানে আমাদের যে কারেন্টের ঘাটতিটা, লোডশেডিং হচ্ছে, তাতে প্রায় 3-4 ঘন্টায় দিনের বেলা আমরা কারেন্ট পাই না। ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হয়ে থাকে, এই জন্য আমাদের যারা কাজকর্ম করে তাদের খুবই সমস্যা। তবে এইসব অভিযোগ অস্বীকার করে ঝালকাঠি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি নির্বাহী জানান, চাহিদার তুলনায় বিদ্যুৎ কম পাওয়ায় ঘাটতি হচ্ছে। চাহিদা অনুযায়ী যেভাবে বরাদ্দ পাচ্ছি, এই ঘাট যে শর্ট ঘাটতিটুকু রোটেশন অনুযায়ী আমাদের যে ফিডার আছে, এক ফিডার এক সময় আমাদের রোজ শিডিউল করা আছে, সেই শিডিউল অনুযায়ী এইটা লোডশেডটাকে ম্যানেজ করে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করতেছি আমরা। ঝালকাঠি জেলায় ওজোপাড়িকর 26,000 গ্রাহকদের বিদ্যুতের চাহিদা রয়েছে 11 মেগাওয়াট, কিন্তু গ্রাহকরা পাচ্ছেন মাত্র 6 মেগাওয়াট। দ্রুত নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গ্রাহকরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। অবৈধভাবে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের 8 যুবকের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারগুলোর সঙ্গে গ্রাম জুড়ে বইছে শোকের ছায়া। পরিবার ও স্বজনরা রয়েছেন চরম উদ্বেগ উৎকণ্ঠায়। প্রকৃত তথ্য উদ্ঘাটন
ও সত্যতা যাচাই করা হচ্ছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। কুলেন্দ্র শেখর দাসের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন। লিবিয়া থেকে অবৈধ পথে গ্রিসে যাওয়ার সময় ভূমধ্য সাগরে খাবার ও পানি সংকটে 11 অভিবাসন প্রত্যাশী বাংলাদেশির মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে এই ঘটনায় সুনামগঞ্জের 8 জন নিখোঁজ রয়েছে। এমন খবরের পর কান্নায় ভেঙে পড়েছেন পরিবারগুলো। সেই সঙ্গে গ্রাম জুড়ে বইছে শোকের ছায়া। নিখোঁজ যুবকরা হলেন শান্তিগঞ্জ উপজেলার শত্রুমর্দন গ্রামের হৃদয় পাল, চিকারকান্দি গ্রামের এনামুল খান, রিপন মিয়া, মামুন খান, রশনি গ্রামের মোহাম্মদ তালহা, জগন্নাথপুর উপজেলার বাগময়না গ্রামের জুয়েল আহমেদ টিপু, হাবিবুল্লাহ, দিরাই পৌর এলাকার গাকটিয়া গ্রামের সানোয়ার হোসেন। নিখোঁজের ঘটনা জানাজানি হওয়ার পর থেকে কারো বাড়িতে চলছে আহাজারি, কারো পরিবার ও স্বজনরা রয়েছেন চরম উদ্বেগ উৎকণ্ঠায়। 42 জনের মাঝে 11 জন মারা গেছেন, বাট 7 জন আমরা সুনামগঞ্জের। 3 তারিখ তার মার সাথে যোগাযোগ করছে, আর কোনো যোগাযোগও নাই। যারা উদ্ধার হয়েছে মিশরের হসপিটালে আছে, তারপর দিয়ে আমরা শুনলাম যে কিছু মানে মারা গেছে, কিছু নিখোঁজ হয়েছে। এখন আমার ভাই সহ তারা হই আছে, এখন পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ নাই। আজকে 15 দিন ধরে আমার বাইরে খোঁজ খবর পাইলাম না। আমার মামুন ভাতিজার জন্য আপনারা হলে মিললা আমার ভাতিজার খোঁজ খবরটা আপনারা দিবা। প্রকৃত তথ্য উদ্ঘাটন ও সত্যতা যাচাই করা হচ্ছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই বিষয়টি নিয়ে আরেকটু যাচাই করার সুযোগ আছে। আমরা পরবর্তীতে এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমরা রিপোর্ট আকারে পেশ করব। এই সংক্রান্তে এখনো আমরা কোনো অভিযোগ পাইনি এবং তাদের নাম ঠিকানাও পাওয়া যায়নি। নাম ঠিকানা পেলে আমরা যোগাযোগ করে তার পরিবারের সাথে যোগাযোগ করে এটা ঘটনার সত্যতা নিশ্চিত করে পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এর আগে গত 28 মার্চ লিবিয়া থেকে নৌকায় গ্রিসে যাওয়ার পথে খাবার ও বিশুদ্ধ পানির অভাবে অন্তত 22 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সুনামগঞ্জের অন্তত 10 জন ছিলেন। ইউরোপে পাড়ি দিতে অবৈধ পন্থায় সাগর পথে না গিয়ে বৈধ পথে যাওয়া উচিত বলে মনে করেন সচেতন মহল। তাহসিন তারিন, মোহনা সংবাদ। পিরোজপুরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসা কার্যক্রম। দীর্ঘদিন বন্ধ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ। 2 চিকিৎসকের পরিবর্তে রয়েছেন মাত্র 1 জন। সার্জনের অভাবে 5 বছর বন্ধ সিজার অপারেশন। দ্রুত সমস্যার সমাধানের দাবি সেবা বঞ্চিতদের। শিগগিরই সমাধানের আশা কর্তৃপক্ষের। নূর উদ্দিনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। পিরোজপুর শহরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ফাঁকা ওয়ার্ড, খালি বেড ও রোগীশূন্য বহির্বিভাগ। দেখে বোঝার উপায় নেই এটি সচল হাসপাতাল। একসময় এখানে প্রসূতি মা ও শিশু রোগীদের ভিড় থাকলেও বর্তমানে হাসপাতাল জুড়ে বিরাজ করছে শুনশান নীরবতা। 2 জন চিকিৎসকের পদ থাকলেও দায়িত্ব পালন করছেন 1 জন। তিনিও এই কেন্দ্রের স্থায়ী দায়িত্বপ্রাপ্ত নন। এছাড়াও নার্স সহ জনবল সংকট রয়েছে। নাইট গার্ড সংকটে নিরাপত্তাহীনতায় রোগীরা। এদিকে হাসপাতাল ভবনটির বিভিন্ন জায়গা থেকে খসে পড়েছে পলেস্তারা। সামান্য বৃষ্টিতেই ঝরে পানি, ফলে ভোগান্তিতে সেবা নিতে আসা মা ও শিশু রোগীরা। 2022 সালে এখানে সবশেষ সিজার অপারেশন হয়। এরপর থেকে গাইনি চিকিৎসক না থাকায় 20 শয্যার হাসপাতালটিতে বন্ধ অপারেশন। এছাড়াও চলতি বছরের জানুয়ারি থেকে পরিবার পরিকল্পনায় জন্ম নিয়ন্ত্রণের সকল উপকরণ সরবরাহ বন্ধ রয়েছে। আমাদের এখানে আগে সিজার হইতো, এখন আর এখানে সিজার হয় না। আমাদের মহিলাদের জন্য এটা ক্ষতিকর। এখান থেকে সিজারটা হয় তাহলে দেখা যায় অনেক উপকৃত হয়। বাহিরে করতে গেলে দেখা যায় 20-30 হাজার টাকা খরচ হয়, অনেকের পক্ষে সম্ভব না। আমাদের এখানে ম্যান পাওয়ারের যথেষ্ট সংকট। আমরা সরকারি ছুটি কোনো ভোগ করতে পারি এবং নাইট গার্ড নাই। আমাদের জন্ম নিরোধক পিল নেই, সাপ্লাই নেই, সরবরাহ নাই, আর অপারেশন এখানে হয় না, সিজারিয়ান অপারেশন হয় না। সমস্যার বিষয়ে মহাপরিচালককে জানানো হয়েছে, শিগগিরই সমাধান হবে বলে জানান এই কর্মকর্তা। এই কেন্দ্রটার ব্যাপারে আমরা মহাপরিচালক মহোদয় সহ আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এটা অবহিত করছে লিখিত আকারে, এবং আমরা সর্বশেষ যে তথ্য এটা পেয়েছি যে এখানে নতুন একটা মা ও শিশু কল্যাণ কেন্দ্র হওয়ার জন্য এটা অ্যাপ্রুভড হয়েছে, অনুমোদিত হয়েছে, যেটা প্রক্রিয়াধীন আছে। দ্রুত জনবল ও চিকিৎসক নিয়োগ করে সকল সমস্যা নিরসনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।
চলতি মৌসুমে পাটের বাম্পার ফলন হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসানের মুখে পড়েছেন কুষ্টিয়ার কুমারখালীর চাষিরা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বর্তমান দামে পাট বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। তাদের অভিযোগ, পাট চাষে এখন লাভের চেয়ে খরচই বেশি। পার্থসারথী ঘোষের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। সোনালী আশখ্যাত পাট একসময় যাকে বলা হতো দেশের সোনার ফসল। চলতি মৌসুমে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মাঠ জুড়ে চলছে পাট কাটা, জাগ দেয়া, আঁশ ছড়ানো ও শুকানোর ব্যস্ততা। ভালো ফলনে কৃষকের মুখে আনন্দের যে হাসি ছিল তা ম্লান হয়েছে বাজার দর না থাকায়। প্রতি বিঘা জমিতে পাট চাষে খরচ হয় 20 থেকে 27 হাজার টাকা। তবে মৌসুমের শুরুতে প্রতি মন পাট 4 হাজার টাকার বেশি দামে বিক্রি হলেও এখন সেই দাম অনেকটাই কমে গেছে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বর্তমান দামে পাট বিক্রি করে লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। খরচ হচ্ছে আপনার 25,000 26,000 এইরকম। 4,000 টাকা দাম ছিল আমাদের পাট পরিত দিয়ে আমাদের লাভজনক আসলে ছিল, কিন্তু এখন এই 2800 2900 3,000 এতে তো আমাদের আসলে পোষাচ্ছে না। আমার চাষি লোকের তো ক্ষেতের দাম ভালো চাই, নাহলে তো আমার তো লস হয়। পাট চাষে কৃষকের আগ্রহ বাড়াতে ন্যায্য মূল্য নিশ্চিত করা জরুরি বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। কৃষি বিভাগ নতুন জাত সম্প্রসারণ এবং কৃষকদের পরামর্শের মাধ্যমে এই পাট চাষকে সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমান যে বাজার দর আছে সেই হিসাবে যদি আমরা হিসাব করি এবং কৃষকের যে উৎপাদন খরচ, আমরা বিঘা প্রতি 20 থেকে 25 হাজার টাকা যে খরচ হচ্ছে এবং সেটা প্রায় 40,000 টাকার কাছাকাছি বিঘা প্রতি বিক্রি হচ্ছে। চলতি বছর উপজেলায় 4,878 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। উৎপাদন হয়েছে প্রায় 13,000 মেট্রিক টন। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের 14 রাজ্যে একযোগে বড় ধরনের নিরাপত্তা অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI সমর্থিত শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক SBN এর সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয় 2.5 শতাধিক ব্যক্তিকে। এছাড়া IED, গ্রেনেড ও পিস্তল সহ বিপুল সামরিক সরঞ্জাম উদ্ধারের দাবি করা হয়। অভিযানকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। ভারত জুড়ে একযোগে বড় ধরনের অভিযান চালিয়ে 2.5 শতাধিক মানুষকে আটক করেছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI সমর্থিত শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের সঙ্গে এসব ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করা হয়। 14টি রাজ্যে একযোগে চালানো অভিযানে IED, গ্রেনেড, পিস্তল ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের দাবি করছে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। NDTVর প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় তদন্ত সংস্থা এবং বিভিন্ন রাজ্যের পুলিশের সমন্বিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই নেটওয়ার্কটি ভারতে গ্রেনেড হামলা, IED বিস্ফোরণ, পেট্রোল বোমা এবং পরিকল্পিত হত্যাকাণ্ডের মতো নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা। এদিকে সোমবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্সে দেওয়া এক পোস্টে এই অভিযানকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, নিরাপত্তা বাহিনী এই সিন্ডিকেটের বিস্তার পুরোপুরি গুড়িয়ে দিয়েছে। অভিযান চলাকালীন উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরির চিহ্নযুক্ত গ্রেনেড ও গুপ্তচর বৃত্তিতে ব্যবহৃত CCTV ক্যামেরা থাকার কথা জানানো হয়েছে। এই অভিযানের ফলে ভারতের শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের গোপন কার্যক্রম ও বিস্তৃতি নতুন করে সামনে এলো। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক উদ্যোগে বাধা সৃষ্টি করলে উপসাগরীয় দেশ ওমানে বোমা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত ওমানের বিরুদ্ধে এ নিয়ে দ্বিতীয়বারের মতো সরাসরি হুমকি দিলেন ট্রাম্প। এদিকে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে ওমান ও ইরানের মধ্যে আলোচনা চলার মধ্যেই ট্রাম্পের নতুন এই হুমকিতে উত্তেজনা আরও বেড়েছে।
উড্ডয়নের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সাগরে আছড়ে পড়ে একটি ব্যক্তিগত হেলিকপ্টার। এতে হেলিকপ্টারটিতে থাকা ৩ আরোহীরই মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত মধ্যরাতে গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিফনোসে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বেল মডেলের ওই হেলিকপ্টারটির কাছে একটি হেলিপ্যাড থেকে উড্ডয়ন করেছিল। দ্বীপটির ওপর দিয়ে উড়ে যাওয়ার কথা ছিল এটির, কিন্তু আকাশে ওড়ার ঠিক পরপরই এটি সাগরে বিধ্বস্ত হয়। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আবার একবার। সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চায় সরকার, রাজস্ব সম্মেলনে প্রধানমন্ত্রী। অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর পরামর্শ। রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, শিগগিরই চূড়ান্ত তালিকা, বৃহস্পতিবার ভোট। নারীর কর্মসংস্থান ও নিরাপদ যাতায়াত নিশ্চিতেই গোলাপী বাস সার্ভিস, বললেন সড়কমন্ত্রী। ঢাকা, চট্টগ্রাম, বগুড়ায় ১৪ পরিবহন দিয়ে যাত্রা শুরু। এবং ফের বেড়েছে হামের প্রাদুর্ভাব, গেল ৩ দিনে মৃতের সংখ্যা ২০, মোট প্রাণহানি ৮০৯, চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।